আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ভেনচিত্র সম্পর্কিত শতকরার অঙ্কগুলো কিভাবে খুব সহজে এবং স্বল্পতম সময়ে সমাধান করা যায় সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো ভেনচিত্রের অঙ্কগুলো ভালোভাবে পারার জন্য অবশ্যই ভেনচিত্র সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তো দেখেন এখানে আমি একটা ভেনচিত্র এঁকে রাখছি। তো চলেন এই ভেনচিত্রটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আগে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তো ধরে নেন একটা মাঠে টোটাল 37 জন শিক্ষার্থী আছে। আমি ধরে নিলাম একটা মাঠের মধ্যে টোটাল শিক্ষার্থী আছে 37 জন, ঠিক আছে? তো এই 37 জন শিক্ষার্থীর মধ্যে 10 জন ফুটবল খেলে, ঠিক আছে? ফুটবল খেলে, যে এফ দ্বারা ফুটবল বোঝানো হয়েছে, ফুটবল খেলে এমন শিক্ষার্থীর সংখ্যা ধরে নেন 10 জন। ক্রিকেট খেলে এমন শিক্ষার্থীর সংখ্যা ধরে নেন 15 জন, ঠিক আছে? আবার এমন কিছু কিছু শিক্ষার্থী আছে যারা ফুটবলও খেলতে পারে আবার ক্রিকেটও খেলতে পারে, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম ফুটবল এবং ক্রিকেট দুইটাই খেলতে পারে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে 7 জন, ঠিক আছে? আবার এমনও শিক্ষার্থী থাকে যারা আসলে কোনো খেলাই পারে না, ঠিক আছে? এরকমও থাকে না? তো ধরে নেন কোনো খেলাই পারে না এমন শিক্ষার্থী আছে 5 জন। আমি তাদেরকে এই যে নাম ধরলাম, হ্যাঁ, যে তারা কোনো কিছুই পারে না এমন শিক্ষার্থী আছে 5 জন। আচ্ছা, এবার আসেন যারা কোনো না কোনো খেলা খেলতে পারে এই শিক্ষার্থীগুলোর সংখ্যাগুলো আমরা যোগ দিই, ঠিক আছে? তো দেখেন ফুটবল খেলে 10 জন খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে 15 জন, এবং ফুটবল প্লাস ক্রিকেট মানে দুটোই খেলতে পারে এমন শিক্ষার্থীর সংখ্যা আছে 7 জন। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত হয় দেখেন তো, 10 15 10 25, 25-এর সাথে হচ্ছে 32। তাহলে কোনো না কোনো খেলা খেলতে পারে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 32 জন, ঠিক আছে? এই জিনিসটাই মূলত এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এখানে এই যে দেখেন ফুটবল, এই যে একটা যে বৃত্ত দেখা যাচ্ছে, এই বৃত্তটা ধরে নেন যে ফুটবল খেলতে পারে এমন শিক্ষার্থীর বৃত্ত, অর্থাৎ এখানে 10 দিলাম, অর্থাৎ 10 জন কি করে ফুটবল খেলে, ঠিক আছে? এবং এই বৃত্তের মধ্যে যারা আছে তারা ক্রিকেট খেলে, ধরে নিলাম এটা হচ্ছে 15 জন। এবার দেখেন এই যে একটা কমন এরিয়া আছে না, এই যে এই জায়গাটা কিন্তু এই বৃত্তের মধ্যেও আছে আবার এই বৃত্তের মধ্যেও আছে। এইটা দ্বারা বোঝায় যারা ফুটবলও খেলতে পারে এবং যারা ক্রিকেটও খেলতে পারে এমন শিক্ষার্থীর সংখ্যা কতজন? 7 জন। তার মানে এই 7 হবে কিন্তু এই জায়গায়, ঠিক আছে? আর এই বৃত্তের বাইরে, অর্থাৎ এই বৃত্তের ভিতরে যারা থাকবে তারা কোনো না কোনো খেলার সাথে জড়িত, আর বৃত্তের বাইরে যারা থাকবে তারা কোনো খেলার সাথে জড়িত নয় এমন শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? 5 জন। এই 5টা থাকবে বাইরে। মূলত ভেনচিত্রের মাধ্যমে মানগুলোকে এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এটা হলো ভেনচিত্রের অঙ্ক। এই ভেনচিত্রের অঙ্কটা এবার আমরা কিভাবে খুব সহজে সমাধান করব, এবার আসেন আমরা সেটা দেখি। আচ্ছা, আমরা একটু আগেই দেখলাম যে কোনো না কোনো খেলার সাথে সম্পৃক্ত এমন শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? 32 জন। এবার আসেন এই সংখ্যাটা এবার একটু আমরা ভিন্নভাবে মিলানোর চেষ্টা করি। আচ্ছা, তো ধরে নেন এই 32 জন শিক্ষার্থী আমার সামনে সবাই আছে, হ্যাঁ, 32 জন শিক্ষার্থী আমার সামনে আছে। যারা খেলতে পারে না আপাতত আমি তাদেরকে সাইডে রাখলাম। তো এই 32 জন শিক্ষার্থীর মধ্যে যদি আমি বলি যে ফুটবল খেলতে পারো কে কে, তারা হাত তোলো, তাহলে বলেন দেখি কতজন হাত তুলবে? এই 10 জন তো ফুটবল খেলতে পারে, তাই না? এরা তো হাত তুলবেই। আবার দেখেন এই যে 7 জন আছে, এই 7 জনের মধ্যে কিন্তু এরা ফুটবলও খেলতে পারে আবার ক্রিকেটও খেলতে পারে। সুতরাং আমি যখন বলবো যে যারা যারা ফুটবল খেলতে পারো হাত উঠাও, তখন এই 10 জন তো হাত উঠাবেই, এর সাথে কিন্তু এই 7 জনও হাত উঠাবে। তার মানে তখন টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত হবে বলেন তো? 17 জন। তার মানে আমি যদি বলি যে ফুটবল খেলতে পারে কতজন হাত উঠাও, তাহলে কিন্তু টোটাল কতজন হাত উঠাবে? 17 জন। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার হাত নামানোর পরে এবার যদি আমি বলি যে ক্রিকেট খেলতে পারো কতজন, তারা হাত উঠাও, তাহলে দেখেন একইভাবে ক্রিকেট তো আগে থেকেই খেলতে পারে 15 জন, আবার এই 7 জন কিন্তু ফুটবলও খেলতে পারে ক্রিকেটও খেলতে পারে। সুতরাং আমি যখন বলবো যে ক্রিকেট খেলতে পারো কতজন হাত উঠাও, তখন এই 15 জনের সাথে এই 7 জনও কিন্তু হাত উঠাবে। তাহলে এখন সংখ্যাটা কত দাঁড়াবে দেখেন? 22 জন, ঠিক আছে? অর্থাৎ আমি যখন বলবো যে ফুটবল খেলতে পারো কতজন হাত উঠাও, তখন কিন্তু হাত উঠাবে 17 জন। হাত নামানোর পর এবার যদি বলি যে এবার ক্রিকেট খেলতে পারো কতজন হাত উঠাও, তখন কিন্তু উঠাবে 22 জন। দেখেন আমাদের এইটুকু জায়গার ভিতরে কয়টা খেলা ছিল বলেন তো? একটা ফুটবল একটা ক্রিকেট, দুইটা খেলা না? তাহলে এই দুইটা খেলার সংখ্যা আমরা কিন্তু বের করছি। এবার যদি এই সংখ্যা দুটো আমরা যোগ দেই তাহলে কত হয় দেখেন তো? 7 আর 2 9,
2 আর 1 3, 39 জন হয়ে গেছে। কিন্তু এই আমাদের এখানকার টোটাল খেলোয়াড় বা শিক্ষার্থীর সংখ্যা ছিল কতজন বলেন তো? 32 জন। কিন্তু এখানে বেশি হয়ে গেল কেন? এখানে দেখেন কত বেশি হয়েছে, খেয়াল করেন, এই 32 থেকে 39 7 জন বেশি হয়েছে, 7 জন। কেন 7 জন বেশি হলো? তার কারণ হচ্ছে এই 7 কিন্তু এই ফুটবলের মধ্যেও আছে, আবার ক্রিকেটের মধ্যেও আছে। কিন্তু আপনি বলেন, মানে একই সাথে যখন দুইটা খেলা চলবে তখন এই 7 জন কি দুইটা দলের সাথে সংযুক্ত হতে পারবে? কখনো না। হয় তাদেরকে ক্রিকেট খেলা বেছে নিতে হবে অথবা তাদেরকে ফুটবল খেলা বেছে নিতে হবে। তার মানে এই 7 যখন আমি টোটাল শিক্ষার্থীর সংখ্যা হিসাব করব তখন হয় তাদেরকে ফুটবল থেকে বাদ দিতে হবে অথবা তাদেরকে ক্রিকেট থেকে বাদ দিতে হবে। তাহলে আমি যদি এই সংখ্যাটা মিলাইতে চাই, যেহেতু এই 7 জন শিক্ষার্থী আমার দুইটা দলের মধ্যেই ঢুকে গেছে, সুতরাং এখান থেকে যে কোনো একটা দল থেকে বাদ দিতে হবে। তাহলে আমি যে কোনো একটা দল থেকে বাদ না দিয়ে টোটাল যে শিক্ষার্থী আছে সেখান থেকে যদি আমি বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু আমি প্রকৃত সংখ্যাটা, অর্থাৎ কতজন খেলোয়াড় আছে এই সংখ্যাটা কিন্তু আমি পাবো। তাহলে দেখেন এবার যদি আমি 7 এখানে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমার কত আসে, এখানে যে 7 আছে 9 করতে 2 আর এবার 3, 32 জন। এবার কিন্তু দেখেন আমার টোটাল শিক্ষার্থীর সংখ্যা মিলে গেছে। কথা কি বোঝা গেছে? মানে যারা খেলতে পারে আর কি। আর কোনো খেলাই খেলতে পারে না এমন শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? 5 জন। এবার যদি আমি সেই 5 যোগ করে দেই তাহলে দেখেন এবার আমার টোটাল একদম মোট যে শিক্ষার্থী, অর্থাৎ যারা খেলতে পারে এবং যারা খেলতে পারে না, এই সব শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? 37 জন। এবার দেখেন আমার কিন্তু এখানে 37 মিলে গেছে। কথা কি বোঝা গেছে? তাহলে এবার যদি আমি এই জিনিসটাই একটা মানে সূত্রের মাধ্যমে নিয়ে আসতে চাই তাহলে কি রকম হয় জিনিসটা দেখেন তো। এই যে যারা ফুটবল খেলতে পারে তাদেরকে আমি, এটা যেহেতু আমি সূত্রের মাধ্যমে দেখাবো এই জন্য যারা ফুটবল খেলতে পারে তাদেরকে আমি এ দ্বারা প্রকাশ করলাম, যারা ক্রিকেট খেলতে পারে তাদেরকে আমি বি দ্বারা প্রকাশ করলাম। তারপর দেখেন যারা দুইটা খেলাই খেলতে পারে, এই 7 আমরা কোন 7 আমরা এখান থেকে মাইনাস করছিলাম বলেন তো? যারা দুইটা খেলাই খেলতে পারে এমন সংখ্যাটা আমরা টোটাল সংখ্যা থেকে মাইনাস করছি না? তাহলে এই 7 হচ্ছে দুইটা খেলাই খেলতে পারে, মানে এ এবং বি। এই যে আমি যেহেতু এখানে এই 7-এর ভিতরে ফুটবল এবং ক্রিকেট দুটাই আছে এই জন্য আমরা এটাকে এ বি দ্বারা প্রকাশ করলাম। আর এই 5 ছিল হচ্ছে নান, এই জন্য এটাকে এন দ্বারা প্রকাশ করলাম, মানে তারা কোনো খেলাই খেলতে পারে না। এবার আসেন আমরা যদি এই টোটাল, অর্থাৎ এই টোটাল 37 সংখ্যাটা যদি বের করতে চাই তাহলে কি হবে বলেন তো? তাহলে আমরা কি করব, যারা এই যে ফুটবল খেলতে পারে বা যে কোনো একটা, হ্যাঁ, তাদের সংখ্যাটা প্লাস যারা ক্রিকেট খেলতে পারে তাদের সংখ্যাটা যোগ করার পর আমরা ওই যারা খেলতে পারে তাদের সংখ্যাটা বের করার জন্য যারা দুইটা খেলাই খেলতে পারে এমন সংখ্যাটা আমরা কি করে দেব, এখান থেকে মাইনাস করে দিব। তার মানে মাইনাস কি করে দিব, এ বি, ঠিক আছে। আর এর সাথে যদি আমরা যারা কোনো খেলাই খেলতে পারে না তাদের সংখ্যাটা যোগ দিয়ে দেই তাহলেই কিন্তু আমাদের দেখেন এই টোটাল সংখ্যাটা কিন্তু বের হয়ে আসবে। কথা কি বোঝা গেছে? এটাই কিন্তু আমাদের এই ভেন চিত্রের অঙ্ক করার মূল সূত্র, ঠিক আছে। অর্থাৎ আমাদের টোটাল যে সংখ্যাটা, এই সংখ্যাটা বের করার সূত্র কি হবে, যারা ফুটবল খেলতে পারে তাদের সংখ্যা যোগ যারা ক্রিকেট খেলতে পারে তাদের সংখ্যা, ওখান থেকে আমরা বাদ দিয়ে দিব যারা উভয় খেলা খেলতে পারে তাদের সংখ্যা, এবং যারা কোনো খেলায় খেলতে পারে না তাদের সংখ্যা যোগ দিলেই আমাদের টোটালটা বের হয়ে আসবে। এখন এখানে ফুটবল না থেকে কোনো বিষয় থাকতে পারে, যেমন বলা হতে পারে যে বাংলা বিষয়ে পাশ করে 10 জন, ঠিক আছে, আবার ইংরেজি বিষয়ে পাশ করে 15 জন, আবার উভয় বিষয়ে পাশ করে 7 জন, কোনো বিষয়ে পাশ করে না 5 জন, হ্যাঁ, এরকম হতে পারে। তাহলে তো আমার জিনিসটা কেমন হবে, তাহলে আমার এই যে দেখেন এটা হলো বাংলা বিষয়ে পাশ করে তাদের সংখ্যা, ইংরেজি বিষয়ে পাশ করে তাদের সংখ্যা, আবার এটা হলো বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে তাদের সংখ্যাটা বিয়োগ দিব, এবং যারা কোনো বিষয়ে পাশ করতে পারে না তাদের সংখ্যাটা কি করব, যোগ দিব, হলেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো চলেন আমরা এই সূত্রটার মাধ্যমে আমরা এই অঙ্কটা একটু সমাধান করে দেখি। তাহলে দেখেন এখানে বলা হয়েছে যে কোনো পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। দেখেন এখানে কিন্তু মোট পরীক্ষার্থীর সংখ্যাটা দেয়া নাই, তো যে অঙ্কগুলোতে মোট পরীক্ষার্থীর সংখ্যা দেয়া থাকবে না সেখানে আমরা মোট পরীক্ষার্থী 100% ধরে নিব, ঠিক আছে। আর যেটাতে দেয়া থাকবে সেটা তো থাকলোই। তাহলে যেহেতু এখানে কোনো পরীক্ষার্থীর সংখ্যা দেয়া নাই সুতরাং আমরা
এই টোটাল শিক্ষার্থীর সংখ্যা কত ধরবো 100%। তাহলে দেখেন তো এই সূত্র অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে আমাদের এই অঙ্কটা কেমন আসে বলেন তো। তাহলে এই টোটাল শিক্ষার্থী আমরা কত পার্সেন্ট ধরবো 100%, ঠিক আছে, সমান এই এ ছিল কি মানে স্পেসিফিক যে বিষয়ে, যদি সেটা খেলোয়াড় হয় খেলোয়াড় আর যদি কোনো বিষয় হয় বিষয়, তাহলে এখানে যেহেতু বিষয় আছে তাহলে এ কে আমরা গণিত ধরলাম, ঠিক আছে। তাহলে এই যে গণিত কত পার্সেন্ট 80%, আমরা সেটা এখানে লিখলাম। তারপরে প্লাস আছে দেখেন এখানে আরেকটা সাবজেক্ট আছে বাংলা, ঠিক আছে। তাহলে এই বি দ্বারা আমরা বাংলাকে বুঝবো, বাংলা কত পার্সেন্ট 70%। এখান থেকে বিয়োগ হবে কি বলেন তো, যারা উভয় বিষয়ে পাশ করছে, দেখেন উভয় বিষয়ে পাশের পরিমাণ কত, সংখ্যা ছিল কত 60%। এবার বলছে যে উভয় বিষয়ে শতকরা ফেল, এই দেখেন উভয় মানে কোনো বিষয়ে পাশ করে নাই এমন সংখ্যাটাকে আমরা কি এন ধরছিলাম না, তাহলে এই এন এর মানটাই কিন্তু আমাদের কি করতে হবে বের করতে হবে, বোঝা গেছে। আচ্ছা তাহলে এখানে দেখেন এখানে থাকে হচ্ছে 100% সমান, এ পাশে যদি আমরা দেখেন এখানে 70 থেকে 60 বিয়োগ হলে কত হয় 10, তার সাথে 80 যোগ হলে হয় 90%, ঠিক আছে 90%। আর তার সাথে কিন্তু প্লাস অবস্থায় ছিল কি এন। এবার যদি আমি ওই পাশ থেকে সমানের ওই পাশ থেকে 90% এই পাশে নিয়ে আসি তাহলে -90% হয়ে যায়, আর এ পাশে থাকে শুধু এন। তাহলে দেখেন এখানে 100 থেকে 90 গেলে হয় 10, তার মানে এন সমান হচ্ছে 10%। এটাই হলো আমার অ্যান্সার। তাহলে দেখেন এই যে গ হচ্ছে অ্যান্সার, কথা কি বোঝা গেছে। আচ্ছা চলেন এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। তো দেখেন 2 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাশ করে, তাহলে উভয় বিষয়ে ফেল করে কতজন। দেখেন এখানেও কিন্তু সেম, এই যে এনের মান চাইছে, কিন্তু এখানে পার্থক্য শুধু একটাই, এর আগের অঙ্কটাতে মোট শিক্ষার্থীর সংখ্যা দেয়া ছিল না বিধায় আমরা 100% ধরছিলাম, কিন্তু এখানে শিক্ষার্থীর সংখ্যা দেয়া আছে, এখানে আর 100% ধরা যাবে না, ঠিক আছে। তো এবার যদি আমি এই সূত্রটার মধ্যে এই জিনিসটাকে কাভার করি তাহলে দেখেন টোটালের মান হবে কত 200 জন। তাহলে আমার টোটাল শিক্ষার্থী আছে কতজন 200 জন সমান, এটা ছিল যে কোনো একটা সাবজেক্ট, তার মানে এখানে দেখেন 70% বাংলায়, মানে বাংলায় 70%। এবার কি আমি 70% এখানে দিতে পারবো? অবশ্যই না, কারণ এখানে 200 জনের মধ্যে 70%, ঠিক আছে। তাহলে 200 জনের মধ্যে 70% কত হবে বলেন, 100 জনের মধ্যে 70% কত হয় 70 না, আবার আর 100 জনের মধ্যে 70% কত হবে 70 70 140%। এটা বের করা খুব সহজ, মানে অর্থাৎ যদি 100 200 300 এগুলোর মধ্যে পার্সেন্ট বের করতে বলে, হ্যাঁ, যেমন যেমন আমরা যদি বলা হয় 200 জনের মধ্যে 50% কত, ঠিক আছে। তাহলে 100 জনের মধ্যে 50% 50 জন, আর 100 জনের মধ্যে 50% 50 জন, তার মানে 100 জন, কথা কি বোঝা গেছে। ঠিক এরকমভাবে তাহলে 200 জনের মধ্যে 70% কত হবে 140 জন, এই 140 কিন্তু এখানে লিখতে হবে, 200 এই 70 লিখলে কিন্তু হবে না। এরপর দেখেন প্লাস, এবার বি হলো আরেকটা সাবজেক্ট, তাহলে ইংরেজিতে কত পার্সেন্ট 60%, এই 60% কিন্তু 200 জনের 60%, তাহলে 200 জনের 60% কত, তাহলে 100 জনের 60% হলো 60, আর 100 জনের 60% হচ্ছে 60, তাহলে 200 জনের 60%, 60 আর 60 যোগ করলে কত হয় 120, এই যে 120 হবে এখানে, ঠিক আছে। তারপরে মাইনাস কি আছে বলেন এবি, এবি হচ্ছে উভয় বিষয়ে পাশ করে বা উভয় যদি খেলা হয় তাহলে উভয় খেলায় খেলতে পারে, যেহেতু এখানে সাবজেক্ট আছে তাহলে উভয় বিষয়ে পাশ করে কত পার্সেন্ট 40%, তাহলে 240% কত হবে বলেন তো 80 হবে না, আর বের করতে হবে এই এন এর মান, মানে উভয় বিষয়ে কত জন ফেল করে সেটা আমাদের বের করতে হবে। সেম একই নিয়ম, এখানে হলো 200 সমান, এ পাশে যদি আমরা দেখেন এখানে 120 থেকে যদি 80 চলে যায় তাহলে থাকে কত আপনার হচ্ছে 40, তাই না, 40 আর 140 যোগ করলে কত হয় 180 হয়, আর এই পাশে আছে কত প্লাস, এখানে থাকলো এন। তাহলে এবার যদি আমি এই যে এই 180কে সমানের এই পাশে নিয়ে আসি তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, আর এই পাশে থাকলো কত এন, তাহলে 200 থেকে 180 গেলে কত হয় 20 হয়, তার মানে এন এর মান হচ্ছে 20, এই 20 হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে ঘ, ঠিক আছে। কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারতেছি। চলেন আমরা আর একটা ব্যতিক্রমধর্মী একটা অঙ্ক দেখে নিই। তো দেখেন 3 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে কোনো স্কুলে 70% শিক্ষার্থী ইংরেজি এবং 80% শিক্ষার্থী বাংলায় পাশ করে, কিন্তু 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে তবে ওই স্কুলে মোট কতজন পরীক্ষা দিয়েছে। আচ্ছা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে এখানে কার কার মান দেওয়া আছে, দেখেন আগে আমরা সেটা দেখে নেই। এখানে দেখেন ইংরেজি বিষয়ে পাশ করছে 70% শিক্ষার্থী, তার মানে এর মান,
তারপর বলছে বাংলায় পাশ করে 80% শিক্ষার্থী, তার মানে বির মান। আর এখানে বলছে 10% উভয় বিষয়ে ফেল করে, তার মানে ফেল করে কোনটা, এই যে উভয় বিষয়ে ফেল করে আমরা এন দ্বারা বুঝাই না, তার মানে এই 10% কিন্তু এন এর মান। তার মানে আমাদের এই অর্থাৎ উভয় বিষয়ে পাশ করে এমন শিক্ষার্থীর পরিমাণ কিন্তু দেয়া নাই, ঠিক আছে, কত পার্সেন্ট শতকরা দেয়া নাই, কিন্তু বলছে উভয় বিষয়ে এই যে পাশ করে এমন শিক্ষার্থী 300 জন, ঠিক আছে। তো আমরা আগে কি করব, এই উভয় বিষয়ে পাশ করে এমন শিক্ষার্থীর সংখ্যাটা আমরা আগে বের করব পার্সেন্টে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মূল অঙ্কটা বের হয়ে আসবে। যেহেতু আমাদের এখানে এই তিনটা জিনিসের মান দেওয়া আছে, তাহলে আমরা এটা কি করব, বের করব। আর আমি আগে বলছিলাম যখন এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা দেওয়া থাকবে না, তখন আমরা টোটালের মান কত ধরবো, 100%, ঠিক আছে। তাহলে আমরা যদি এই সূত্রের মধ্যে ফেলি, তাহলে এই পাশে হবে কত, 100%, তাই না, সমান এই যে এ, তার মানে ইংরেজিতে পাশ করে কত পার্সেন্ট, 70%, যোগ বি হচ্ছে বাংলায় পাশ করে 80%, ঠিক আছে, এখানে মাইনাস এই যে এ বির মানটা আমরা বের করব যেহেতু এটার মান দেয়া নাই, আর তারপরে প্লাস কোনো বিষয়ে পাশ করে না এমন শিক্ষার্থী কয় পার্সেন্ট, 10%, আমরা সেটা এখানে লিখে ফেললাম। আচ্ছা, এবার আসেন, তাহলে এখানে আছে কত, 100% সমান, এখানে দেখেন আমরা যদি যোগ করে ফেলি, তাহলে 70 আর 80 কত হয়, 150, আর 10 কত হবে, 160, তাহলে এখানে হয় 160%, আর এখানে মাইনাস আছে কত, এ বি, ঠিক আছে। তো এবার যদি আমরা এই মাইনাস এ বিকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি প্লাস এ বি হয়ে যায় না, আর সমানের এ পাশে কত ছিল, 160%, আর এই 100%টাকে যদি সমানের ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে মাইনাস 100%। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখেন এ বির মান আমরা পাচ্ছি 160 থেকে 100 গেলে কত পার্সেন্ট, 60%, তার মানে ওই স্কুলে এই যে এ বিটা কি উভয় বিষয়ে পাশ করে তার সংখ্যা না, তার মানে ওই স্কুলে 60% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করছে। কিন্তু এখানে বলা আছে যদি উভয় বিষয়ে 300 জন শিক্ষার্থী পাশ করে, তার মানে পাশ করে কত পার্সেন্ট, 60%, আর সেই 60% দ্বারা কতজন বুঝায়, 300 জন, তার মানে 60% হচ্ছে 300 জন, মোট মানে 100%-এর মধ্যে কত, তাহলে আমরা বলতে পারি যে এই যে 60%, এই 60% সমান কতজন বলেন দেখি, 300 জন, এই যে 60% সমান হচ্ছে 300 জন। কেন, কারণ 60% বলছে হচ্ছে উভয় বিষয়ে পাশ করে তাদের পরিমাণ 60%, আর 60 বলছে সেটা পাশ করে কতজন, 300 জন, তার মানে 60%-এ হবে কতজন, 300 জন, 1%-এ হবে কম হলে হয় ভাগ, 300 ভাগ 60, আর আমাদের বের করতে হবে কত বলছে, যে মোট কত, তার মানে 100%-এ কত হয়, তাহলে যে 100% সমান বেশি হলে গুণ হয়, তাহলে 300 গুণন 100 নিচে হচ্ছে 60, ঠিক আছে, যদি কাটি তাহলে 5 6 30, তার মানে 5 100 500, তার মানে ওই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500 জন। এভাবে আমরা আসলে এই সূত্রের মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে এই ভেন চিত্রের সকল অঙ্ক আমরা কিন্তু খুব সহজেই করতে পারি। তো আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বেশি এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন যে অনেক সহজে এবং স্বল্পতম সময়ে আপনারা পরীক্ষায় এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।